নায়ক বা ভিলেন, গডফাদার বলেন, ব্লেজার পড়েছে, ওরাও কিন্তু ইন্সপায়ার হয়ে বানাইছে। দেখেন সুড়ঙ্গর সময় যে ফাইটটা হয়েছিল পুরোটা ছিল ফ্যান ভার্সেস ফ্যান। শুধুমাত্র ফেসবুক বা শুধুমাত্র ইউটিউবের ভিডিও দেখে কোনো কিছু জাজ করা উচিত না, আসলে এটাই আমার কথা। কিন্তু আমাদের খুব একটা ওরকম কিছু হয় না। আমি বরাবরই চেয়েছিলাম ওনার সাথে কাজ করতে, কেন কাজ করতে যাবো না ভাই, উনি আলটিমেট বাংলাদেশের এক নাম্বার একজন নায়ক, অবশ্যই আমি কেন যাবো না, আমি সবার সাথে কাজ করি। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আরেক ইসলামিক নিবেদিত তানভীর তারেক শো। একই সাথে অনুষ্ঠানটি দেখছে কোলাহল পডকাস্ট, স্বাধীন মিউজিক অ্যাপ সহ 5টি প্ল্যাটফর্মে। আজকে যিনি আমার গেস্ট, ওর সম্পর্কে এভাবে বলি যে আমরা যেমন 90 দশকের সময় আমরা কথা বলতাম বা লিখতাম ক্যাপ্টেন অফ দ্য শিপ, যার নামে ছবি যায়, এরপরে দীর্ঘ 1 দশক বা তারও বেশি সময় একটা শূন্য স্থান ছিল যখন চলচ্চিত্র আসলে পরিচালকের নামে কাটতো না বা পরিচালক কোনো চলচ্চিত্রের হিরো হিসেবে থাকতো না। অনেকগুলো বছর পর তেমনই একজন রিয়েল হিরোকে আমরা পেয়েছি চলচ্চিত্রে, যার নামে দর্শকরা সিনেমা দেখতে যায়। এবারে আসলে মেগাস্টার শাকিব খানের সাথে আমাদের সুপারস্টার একজন ডিরেক্টর যোগ হয়েছে বলেই টর্নেডো বলি, এই ঝড়ো হাওয়া বলি, তুফান বইছে আমাদের চলচ্চিত্র জগতে। আমার গেস্ট আমার অত্যন্ত প্রিয় একজন চলচ্চিত্রকার রায়হান রাফি। রায়হান রাফি, আমার নাম তানভীর তারেক, কেমন আছেন? আমার নাম রায়হান রাফি। খুব ভালো, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। সো এই যে সাকসেসের উত্তাপগুলো কেমন লাগে? খুব ভালো লাগে, অবশ্যই ভালো লাগার মতো জিনিস। আমি খুবই ভাগ্যবান, আমার মনে হয়। ভাগ্যবান না হলে হয়তো এইটা এত সাকসেসে আসে না একসাথে। এটা 3 নাম্বার হ্যাটট্রিক হলো, আলহামদুলিল্লাহ। এবং আপনার এখানেও হ্যাটট্রিক, মানে আমি প্রতিটা সাকসেসের পরে আমি আপনার এখানে আসছি এবং ভালো লাগে সাকসেসের গল্পগুলো বলতে। এবং আমার এখনও মনে আছে সুড়ঙ্গর সময় এসে আমি আমার নেক্সট স্বপ্নের কথা বলছিলাম, এই স্বপ্নটা পূরণ হয়ে গেল এবং ভালো, খুব ভালো লাগতেছে। প্রত্যেকটা ছবির সময় আগে পিছিয়ে কথা হচ্ছে। লাস্ট কথা হয়েছিল বোধহয় শাকিব খান বিষয়ক একটা বিষয় ছিল যে প্রেমিক নামে একটা প্রোডাকশন, এবং এই সিটে এসে বলা হয়েছিল প্রেমিকটা হয়নি, তুফান হয়েছে। এইটা একটু যদি ব্যাখ্যা করতে, যেহেতু বলা হয়েছে। দেখেন, প্রতিটা ডিরেক্টর, প্রতিটা নায়ক, প্রতিটা মানুষের, আপনারা যারা মিউজিকের সাথে জড়িত আছেন, আপনাদের ক্ষেত্রে এটা হয়, আমরা অনেক সময় অনেক প্রোডাকশনে প্ল্যান করি। একটা ডিরেক্টর, একটা আর্টিস্ট চাইলেই একটা প্রোডাকশন হয় না, অনেক কিছুই মিলতে হয়, সেটা ডেট, স্ক্রিপ্ট, সব কিছু। তো যখন এটা শুরু করেছিলাম তখন আমাদের শুরু করার পর মনে হয়েছে যে এটা আরও সময় লাগবে, আরও বেটারমেন্ট দরকার। এখন এই প্রোডাকশনটা না করলে আমার জন্য বেটার, আমাদের জন্য বেটার। কারণ আমি সবসময় চাচ্ছিলাম সাকিব ভাইয়ের সাথে আমার শুরুটা ব্লাস্ট যেন হয়। ওইটাতে কিন্তু সাকিব ভাইয়েরও দোষ ছিল না, আমারও দোষ ছিল না। মানে গল্পটা আসলে এমন ছিল, খুব সুন্দর একটা প্রেমের গল্প, যেহেতু নাম প্রেমিক, বাট আমি আসলে সাকিব ভাইকে নিয়ে শুরুর ছবিটা প্রেমের করতে চাচ্ছিলাম না। আচ্ছা আচ্ছা, আমি আসলে আউট অফ দ্য বক্স কিছু করতে চাচ্ছিলাম, তুফানের মতো। সেটা কি এমন যে, আমি সরি ইন্টারাপ্ট করেছি, যেহেতু প্রিয়তমা রাজকুমার একটা প্রেমিক মুডে আসলে অ্যাপিয়ার করছিল, সেই জনরা চেঞ্জ করা কিনা? না না, তখন তো আমি যখন প্রেমিক করিনি তখন তো প্রিয়তমা হয় নাই, রাজকুমারও হয় নাই, এর আগেই তো। মানে আমার যে শিডিউলটা ছিল সেই শিডিউলে প্রিয়তমা হয়েছে, রাইট? হ্যাঁ, আমার সাথে ছবিটা। তো আমার কেন জানি মনে হচ্ছিল, আমি ভাবছিলাম সাকিব খানকে নিয়ে আমি আসলে এমন কিছু করতে চাই যা কেউ ভাবেনি আগে। ওকে। এবং এটা আমার টাইম লাগবে, আমি এটা অনেক প্ল্যান করে করতে চাই, সময়ও অল্প ছিল, খুব ফাস্ট ডিসিশন নিয়েছিলাম আমরা। তো আমার কাছে মনে হচ্ছিল আমি এত বড় একজন স্টারকে নিয়ে এত তাড়াহুড়া করে ছবি বানাবো না। আচ্ছা, সুড়ঙ্গ একটা ব্লকবাস্টার হিট মুভি, এবং একই সাথে এটা বলবো যে এটা অনেক দিন পর হলো যে শাকিব খানের সাথে ছবি দিয়ে সেটাও সুপারহিট দেয়া। ওই সময় যেটা হচ্ছিল যে সুড়ঙ্গর যে প্রডিউসার আলফায়ের সাথে সংসার শুরু করলো রায়হান রাফি, এবং তখন আসলে এক ধরনের তর্ক বলি, কুটতর্ক বলি, সেটা দর্শক বা ভক্তকুলদের বলি, এক ধরনের তর্ক উঠেছিল শাকিব ভার্সেস আফরান নিশো। সেখানে বলাই হচ্ছিল এবং ভাবা হচ্ছিল যে এই ঘরে অন্তত শাকিব খান ছবি আসবে না। তো তারপরে সবচেয়ে বড় মহাসমারোহে আলফায়েদ সহ আরও 2টা প্রোডাকশন, মোট 3 জন প্রযোজকের, আমার মনে হয় আমার দেখা সাম্প্রতিককালের সবচেয়ে বড় মহরত হয়েছিল অনুষ্ঠানে। এই সংসারটা কিভাবে শুরু হলো? দেখেন, সুড়ঙ্গর সময় যে ফাইটটা হয়েছিল, পুরোটা ছিল ফ্যান ভার্সেস ফ্যান একটা, আরেকটা ছিল নিশু ভাই কিছু বক্তব্য সাকিব ভাই ফ্যানদের ভালো লাগেনি বা অনেকেরই ভালো লাগেনি কিছু বক্তব্য। এখানে নিশু ভাই কিছু বক্তব্য অনেকের পছন্দ হয়নি। সেখানে কিন্তু আমার সাথে সাকিব ভাইয়ের, আমি জয় ভাই এখানেও বলছি,
আমি কোনোদিনও কোনো ইন্টারভিউতেও বলি নাই কোনোদিনও যে সাকিব ভাইয়ের সাথে আমি কাজ করবো না, আমি চাই না। আমার সাথে তোমার মুখ থেকে কখনো অসম্মান আমি কোনোদিনও আসি না। আমি বারবারই বলছি, আমি যতবার ইন্টারভিউ আছে যে কোনো ইউটিউব চ্যানেলে যে কোনো সার্চ করলে দেখতে হবে, আমি বারবারই বলছি আমি ওনার সাথে এমন কিছু করতে চাই যা কেউ ভাবেনি আগে, যা কেউ করেনি আগে। আসলে আলফা বা চরকির থেকেও কিন্তু কোনোদিন বলা হয় নাই যে আমরা সিনেমা করব না। ওইটা একটা ওয়ারের মতো শুরু হয়ে গেছিলো। এটা হাই ছিল সিনেমার, ফ্যানরা খুব এগ্রেসিভ ছিল এবং কিছু বিতর্কিত বক্তব্যের জন্য এটা আরও নেগেটিভ দিকে চলে গেছিল। অনেকে ধারণা করছিল, বাট আমাদের মধ্যে কিছুই হয় নাই। আমি যখন সাকিব ভাইকে গল্প বলছি, সাকিব ভাই মানে এমন হয়নি যে তুফান অন্য একটা প্রোডাকশনের প্ল্যান ছিল পরবর্তীতে আলফায়? না না, একদমই না। আমি সুরঙ্গ করার পর আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছে তুমি এখন কি করবা, আমি বলছি আমি বড় কিছু করবো। আরও কি গল্প? এই গল্পে কাকে চাও? সাকিব খানকে চাই। সাকিব ভাইয়ের সাথে মিটিং হয়েছে, মিটিংয়ে সাকিব ভাই গল্প শুনে বলছে আমি রাজি, নেক্সট কোরবানিতে ইনশাল্লাহ করছি। খুবই নর্মাল এবং খুবই কিছু। আর একটা জিনিস আমি ভাই, ইন্টারনেটে যা চলে তা বাস্তবে না, অবশ্যই মানে একদম বাস্তবে অনেক সময় নাও হয় আর কি। যেমন ধর আপনার সাথে কথা, মানে অনেকেই যেমন আমি আপনার ফেসবুকে দেখি মাঝে মাঝে অনেক সময় বিভিন্ন হুমকি ধমকি, অনেকে ধারণা আপনার সাথে সাকিব ভাইয়ের খুব বাজে সম্পর্ক। হ্যাঁ, আমার গতকালকে, কিন্তু আসলে কি তাই? আসলে আমি তো হলপ করে বলতে পারবো সাকিবের কোনো ক্ষতি হোক বা ক্ষতিকর কোনো কিছু স্টেটমেন্ট আমি বা লিখি। আমি একটা কথা বলতে চাই যে মানুষকে শুধুমাত্র ফেসবুক বা শুধুমাত্র ইউটিউবের ভিডিও দেখে কোনো কিছু জাজ করা উচিত না, আসলে এটাই আমার কথা। কিন্তু আমাদের খুব একটা ওরকম কিছু হয়নি। আমি বরাবরই চেয়েছিলাম ওনার সাথে কাজ করতে, কেন কাজ করতে যাবো না ভাই? উনি আলটিমেট বাংলাদেশের এক নাম্বার একজন নায়ক, অবশ্যই। আমি কেন যাবো না? আমি সবার সাথে কাজ করি এবং এই জন্য আমার কোনো ওরকম কোনো বিষয় ছিল না। নতুন সংসার আমার মনে হয় যে তারা প্রফেশনাল প্রডিউসার, সাকিব ভাই একজন প্রফেশনাল আর্টিস্ট, তারা একসাথে কাজ করেছে, সামনেও তারা একসাথে কাজ করবে। আচ্ছা, এখানে আলফায়ের সাথে যেটি যোগ হয়েছে এসবিএফ, এবং এই জয়েন্ট ভেঞ্চার কি বাজেট একটা বড় বিগ মার্জে রান করার জন্যই, তুফানের জন্য, এর জন্য না? জয়েন্ট ভেঞ্চার কিন্তু সেটা বলতে হবে না। এটা হলো যে আপনার আলফায় যেটা করেছে সেটা হলো যে ওটিটির আগেই সেল করছে, যেহেতু সিনেমার রেঞ্জটা অনেক বড়। বিষয়টা কি হচ্ছে, চরকি একটা ওটিটি প্ল্যাটফর্ম, হইচইতে যাবে আমাদের সিনেমাটা। হইচইয়ের আলটিমেটলি এসবিএফ হলো যে মাদার কোম্পানি, দ্যাটস ওয়াই এসবিএফকে রাখা হয়েছে। আমরা অ্যাডভান্স আর কি এটাকে প্রি সেল করা হয়েছে আর কি। আচ্ছা, এমজি বা টেবিল মানি যাই বলি যেটা হয়, এবং আগেই আমরা কমিট করছি যে আমরা একসাথে এবার দুই জায়গায় যাবে। দ্যাটস ওয়াই হইচই নাম যেহেতু মাদার কোম্পানি এসবিএফ, চরকি তো আর মাদার কোম্পানির কেউ নাই, দ্যাটস ওয়াই এসবিএফ এর এটা করা হয়েছে এখানে। ফাইন। তুফান এর আগেও এসিটা বলেছিল যে এমনভাবে শাকিব খানকে দেখবে যেটা আগে কখনো দেখানো, এবং সেটাই আমি দেখলাম বা আমরা দেখলাম। আমি একটা রিভিউ প্রকাশ করেছি। তো সেই জায়গা থেকে যদি বলি যে যেই ছোট ছোট বিষয়গুলো খুব মানুষ বলছে, ড্রেসের জায়গায় অ্যানিমেলের ড্রেস, কেজিএফ এর টোন বা জওয়ানের কিছু মুড আনা হয়েছে, এটা কি দর্শকদের এই সময়কে ধরার জন্য রাখা হয়েছে কিনা? দেখেন, যারা অ্যানিমেল মুভিটাতে দেখি প্রথম আসলে কোট প্যান্ট পরা দেখছে, হ্যাঁ, তারা এটা বলছে। যারা প্রথম কেজিএফই দাঁড়িয়ালা নায়ককে দেখছে তারা এটা, এর আগে জন উইক বলেন, জেমস বন্ড বলেন, পৃথিবীর অনেক জায়গায় নায়ক বা ভিলেন, গডফাদার বলেন, ব্লেজার পড়েছে, ওরাও কিন্তু ইন্সপায়ার হয়ে বানাইছে। তো আমার কথা ইন্সপায়ার যদি বলতেই হয়, গডফাদারের সাথে বলেন, এটা গডফাদার মুভি ইন্সপায়ার। কিন্তু সমসাময়িক যেহেতু এনিমে, সমসাময়িক যেহেতু হয়েছে এই জন্য কিছু মানুষ মিলানোর চেষ্টা করছে, বাট আপনি দেখবেন উত্তরগুলো কিন্তু দর্শকই বলে দিচ্ছে। দর্শক কিন্তু সিনেমা হল থেকে বের হয়ে দেখেন না আপনি কোন কমেন্টটা আসলে গ্রহণযোগ্য। গণতান্ত্রিক দেশে আমরা কি করি, ভোট হয়, ভোটে যে বেশি ভোট পায় তাকে। 1 কোটি মানুষের মধ্যে যে 90 লাখ অথবা 95 লাখ মানুষ বলতেছে এই ছবিটা এরকম, এই ছবিটা এরকম, আর অল্প কিছু সংখ্যক মানুষ যখন বলতেছে নেগেটিভ, আমরা কেন নেগেটিভটাকে নিব? মানুষ দর্শক বেরো কিন্তু বলতেছে এটা কোনো ছবি কপি না, এটা 100% মৌলিক ছবি, একদম মৌলিক ছবি। এটা তো কিন্তু টিজার ট্রেলার থেকে অনেকে আশঙ্কা করেছিল এরকম, বাট আমি জানি না, আমার যারা ফ্যান, যারা আমাকে পছন্দ করে তারা অবশ্যই জানে যে আমি কোনো সময় কারোর সাথে কোনো সিনেমা থেকে না, এটা সমালোচনার জন্য না, ইটস ইওর ডিরেক্টরস চয়েস ছিল কিনা যে আমি এই প্যাটার্নটা রাখবো। দেখেন, আমি আমার শুরু থেকে একটা কথা বলছি, এই সিনেমাটা বানানোর শুরু থেকে খুবই ক্লিয়ার করে কথা বলছি, কিন্তু কোনো লুকোচুপি নেই। আমি কিন্তু বলছি আমি একটা কেজিএফ পুষ্পা টাইপের মুভি বানাতে চাই, বারবারই ইন্টারভিউতে আমি একটা কথাই বলছি। আমি কিন্তু খুব স্পেসিফিক স্টেটমেন্ট দিই আমার সিনেমার সময়। আমি পড়ার সময় স্টেটমেন্ট দিচ্ছি আমি একটা সত্যি ঘটনা অবলম্বন সিনেমা, আমি লিখে দিচ্ছিলাম কিন্তু তাই রিয়েল স্টোরি, ইন্সপায়ার রিয়েল স্টোরি ছিল। আমি সুরঙ্গর সময় বলছি যে এমন একটা গল্প দেখবেন যে গল্প আপনার আগে কখনো দেখেন নাই।
আমি তখন কিন্তু বলিনি যে আমি একটা মানে হলিউড স্টাইল সিনেমা বানাচ্ছি বা বলিউড স্টাইলে। আমি এবার শুরুতেই বলছি, সিনেমা যখন আমি আমাদের মোহরত হয় তখনও খুব ক্লিয়ারলি বলছি যে আমি কেজিএফ টাইপের মুভি বানাতে চাই, মাসালা মুভি বানাতে চাই, কমার্শিয়াল ছবি বানাতে চাই, যে ছবিতে যারা বাংলাদেশের সব জায়গায় উল্লাস হবে। ওটাই হয়েছে। তা আমি তো বলে নিছি আমি এই ধরনের ছবি বানাবো। এই যে বোল্ডলি বলে দেয়া, এই যে অভ্যেসটা এক ধরনের চাপ ফিল করো কিনা? কারণ তোমার অনেক কলিগ এখানে এসে বলেছে যে এটা বলে দেয়া মানে 200 কোটির একটা রেঞ্জ দিয়ে দেয়া, কিন্তু সেই ছবিটা তো করে দেখালা, কেমন লাগে তখন? এটাই তো, মানে আমি এই বাজেটে দেখালাম ওরকম, আলহামদুলিল্লাহ মানুষ তো সেটাই বলছে।